হ্যাঁ, তো পডকাস্ট শুরু হলো। মানে পডকাস্টের প্রথম এপিসোড শুরু হলো, টু বি প্রিসাইজ। আসলে মাসখানেক আগেই আমরা ঢাড়া ঢাড়া পিটিয়ে জানিয়ে দিয়েছিলাম যে মানে আমাদের যে পডকাস্ট মহাসাবলেশন পডকাস্ট, সেটার প্রথম এপিসোড খুব শিগগিরই আসছে। তারপরে মানে যা হয় আর কি, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর আপলোডের রেগুলারিটি দেখলেই আমাদের দর্শকরা মোটামুটি বুঝতে পারবে যে আমাদের পাহাড় প্রমাণ আলস্যের তলায় তারপর আমরা চাপা পড়ে গেছিলাম। এবং ব্যাপারটা হচ্ছে যে তারপরে অনেকে এত জায়গায় মানে ইউটিউব কমেন্টসে পোস্টে এত জায়গায় লোকে জিজ্ঞেস করেছে যে মানে প্রথম এপিসোড কবে আসবে। তারপর মনে হলো যে না, এবার এবার বোধহয় আনা দরকার। এবার ব্যাপারটা হচ্ছে কি নিয়ে আলোচনা করব, মানে অনেক কিছু নিয়েই তো আলোচনা করার আছে, এবং পৃথিবীতে এত নানা রকম ঘটনা ঘটেই চলেছে নিত্যদিন, এবং ইম্পর্টেন্ট ঘটনা। এই যে ধরুন অ্যামাজনের জঙ্গল মানে দিনে দিনে ধ্বংসের পথে এগিয়ে চলেছে, তো সেই সময় আমাদের মনে হলো কি জিনিস নিয়ে আমরা আলোচনা করতে পারি, মানে যেটা খুব ইম্পর্টেন্ট এখন আমাদের আলোচনা করার মতো বিষয়। তোমার কি মনে হয় কি নিয়ে আলোচনা করা উচিত আমাদের? দেখো, আমার তো মনে হয় গোয়েন্দা গল্প, গোয়েন্দা গল্পের থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আর কিছু নেই আপাতত। মানে এই যে ধরো, শুধু অ্যামাজনের জঙ্গল যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নয়, মানে খাদ্য সংকট থেকে শুরু করে যে কোনো রকম সংকট, সব কিছুর সলিউশন একটাই: সারা দিন গোয়েন্দা গল্প নিয়ে বক 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 করে যাওয়া, মানে আলোচনা করা আর কি। হ্যাঁ, এবং তাতে ওই ফলত বস্তুত এই ধরনের শব্দ ব্যবহার করা। আর এই গোয়েন্দা গল্প নিয়েই মূলত টিভি সিরিজ হয়, ওয়েব সিরিজ, যাই হোক, ফিল্ম এসব বানিয়ে যাওয়া। তো না, অ্যাবসলিউটলি। এবং মুশকিলটা হলো যে আমরাও ভাবছিলাম যে গোয়েন্দা গল্প নিয়ে আলোচনা করব, সেটা নয় বোঝা গেল, কিন্তু কিভাবে শুরু করা যায়, কারণ যে কোনো ধরনের ফর্ম অফ কন্টেন্টেই মানে মোটামুটি তো একটা শুরু শেষ মধ্যিখান থাকতে হয় বলে শুনেছি, যদিও আমরা এটা ব্যাপারটা ঠিক বুঝি না। তো আমরা ভাবছিলাম যে কিভাবে শুরু করা যায়। তো তখন ভাবতে ভাবতে একটা জিনিস আমার মাথায় এলো যে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে টিকটিকি বলে একটা বিখ্যাত নাটক আছে, যেটা একটা বিদেশি নাটক থেকে অনুপ্রাণিত। তো সেটা নাটকটা আমি দেখিনি, কিন্তু সেই টেলিফিল্মটা আমরা নিশ্চয়ই ছোটবেলায় অনেকে দেখেছি। তো সেইখানে একটা পার্টিকুলার চরিত্র একটা কথা বলেন। তো সেই কথাটা হচ্ছে মোটামুটি এইরকম আর কি, আমি আর ঠিক মনে নেই। তো গোয়েন্দা গল্প হলো মহৎ মানুষের মনের খোরাক। এবং তারপরে উনি এটাও বলে দেন যে ফিলিপ গিডেলা বলে একজন লেখকের একটা কোট থেকে উনি এটা ট্রান্সলেট করেছেন। সেই কোটটাও মোটামুটি হচ্ছে এইরকম যে ডিটেকটিভ স্টোরি ইজ দ্য নর্মাল রিক্রিয়েশন অফ দ্য নোবেল মাইন্ডস। তো এই নোবেল কথাটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার। এবং তারপরে সেই পার্টিকুলার টেলিফিল্মটায় সেই একটা মানে অবভিয়াস বা মানে নট সো অবভিয়াস পলিটিক্যাল আন্ডারটোনের পরতে এই জিনিসটাও একটা থেকে যায় যে গোয়েন্দা গল্প কি সত্যি মহৎ মানুষের মনের খোরাক, নাকি সেটা নয়, একটা ছেলে ভোলানো ব্যাপার। তো এই যে একটা মানে গোয়েন্দা গল্পের শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ তৈরি হচ্ছে, আমার মনে হয় মানে এটা খুব একটা ইন্টারেস্টিং শুরুর পয়েন্ট হতে পারে। তো মানে সেই নিয়ে এবার মানে তোমার কি মনে হয় যে কিভাবে তুমি ব্যাপারটাকে দেখবে? হ্যাঁ, তুমি যেটা বললে আর কি, ওই মহৎ মানুষের মনের খোরাক, এই প্যারাডাইমটা ঠিক অপোজিটে আর একটা ট্রেন্ড রয়েছে যে গোয়েন্দা গল্প হচ্ছে লঘু সাহিত্য। লঘু হুম। সাহিত্য চাইল্ডিশ একটা ব্যাপার। হ্যাঁ, মানে যারা খুব সিরিয়াস সাহিত্য করেন বা পড়েন, তারা গোয়েন্দা গল্প খুব একটা পছন্দ কেনই বা করবেন, এরকম টাইপের একটা ব্যাপার। এবার ঠিক আছে, সেটা কারোর ওপিনিয়ন হতেই পারে, কিন্তু তাতে একটা জিনিস আমরা ভুলে যাই অনেক সময়, যে আমরা কোন ধরনের সাহিত্য পড়ে বড় হচ্ছি বা কোন ধরনের সাহিত্য পছন্দ করছি, সেটা অনেকটাই আমাদের হুম। হুম। মানে মেটেরিয়াল কন্ডিশনসের উপর নির্ভর করে। এবং মেটেরিয়াল কন্ডিশনস বলতে আমি কারোর ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থার কথা বলছি না শুধু, সেটা একটা ফ্যাক্টর, কিন্তু এছাড়াও আরও অনেকগুলো মেটেরিয়াল কন্ডিশনস থাকতে পারে একই সাথে। যেমন ধরো, আহ, আমি কোন পরিবেশে বড় হচ্ছি, হ্যাঁ, কী কী জিনিসে অ্যাক্সেস পাচ্ছি, আমার কালচারাল ইনপুটস কী কী, এইগুলো। তো সেই সব দিয়ে দেখতে গেলে এই যে অদ্ভুত একটা জাজমেন্টাল একটা ব্যাপার, এইটা আমার এক ধরনের এলিটিজমই মনে হয়। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, এই যেটা একটা খুব বিখ্যাত লাতিন একটা ম্যাক্সিম আছে না, যে রুচির ব্যাপারে বেশি মানে তর্ক টর্ক না করাই ভালো, মানে করে লাভ নেই, এরকম টাইপের ব্যাপার। আমি এটাকে প্যারাফ্রেজ এবং খানিকটা হালকা তর্জমা টাইপের করলাম, আমি ভাবার্থ মার্কা, কিন্তু মোদ্দা হুম। কথাটা এটাই। কিন্তু আমার সমস্যা সেটা নিয়ে নয়। কারণ মনে হতেই পারে যে গোয়েন্দা গল্প লঘু সাহিত্য বা গোয়েন্দা গল্পের মধ্যে সাবস্টেন্স বলে কিছু নেই। আমার সমস্যা আরেকটা ওপিনিয়ন নিয়ে, যেটা হচ্ছে যে আহ, গোয়েন্দা গল্প খুব ভালো সাহিত্য, উৎকৃষ্ট মানের সাহিত্য, কিন্তু পাল্প ফিকশনের যে গোয়েন্দাদের আমরা দেখি, যারা একটু ওই একটা দ্রুত গতির গল্প, হ্যাঁ, খুব যে সব কিছু সব মিলছে তা নয়, ঠিক সময় অ্যাকশন ঠিক প্যাকড। সব কিছু হয়ে যাচ্ছে, অ্যাকশন প্যাকড, মানে যেটা বলতে পারো 40 50 60 দশকের হুম। ইংরেজি থ্রিলার বা অ্যাকশন ছবির সাথে পাল্লা দিচ্ছে। হ্যাঁ, হুম। তো মানে আমি ওই স্যাম স্পেড থেকে শুরু করে ফিলিপ মার্লো, স্যাম স্পেড, বা আমাদের দীপক চ্যাটার্জি ইত্যাদি এদের কথা বলছি।
এই পাল্প গোয়েন্দাদের প্রতি একটা তাচ্ছিল্য, প্রচ্ছন্ন তাচ্ছিল্য না, একদম অ্যাগ্রেসিভ তাচ্ছিল্য অনেকের মধ্যে হুম। দেখতে পাই। তারা আবার সুশীল গোয়েন্দা বলতে আমরা যাদের বুঝি আর কি, যাদের গল্প, সেই সব সুশীল গোয়েন্দা গল্প খুব পছন্দ করেন। হুম। কিন্তু মুশকিলটা হচ্ছে পাল্প ফিকশনের গোয়েন্দা গল্পগুলোতে যে ধরনের সমস্যাগুলো রয়েছে, মানে এই যে গোয়েন্দা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে, গোয়েন্দা বা অ্যাকশন হিরো যাই বলো না কেন, আবার সেই আমাদের টমাস কার্লাইলের গ্রেট ম্যান থিওরির ব্যাপারটা চলে আসছে। একজন সুপার হিউম্যান স্কিলের অধিকারী একটা লোক, সে সব কিছু ঠিক টাইমে করে ফেলছে, সলভ করে হুম। ফেলছে, বা সে নিজে করতে না পারলেও কিছু একটা এমন ঘটে যাচ্ছে যাতে সে আলটিমেটলি জিতে যাচ্ছে। হুম। আর সবসময় না জিতলেও পরে জিতে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু সুশীল গোয়েন্দা গল্পেও আছে, মোড়কটা একটু সুশীল মোড়ক আর কি। এছাড়া হ্যাঁ মানে পুরো শুধু ব্যাপারটাই রয়েছে। শুধু হ্যাঁ মানে শুধু তাই নয়, মানে তুমি যেগুলো বললে সেগুলো তো আছেই, প্লাস যেটা আমার মানে সব থেকে ছোটবেলা থেকে খুব ইন্টারেস্টিং মনে হতো সেটা হচ্ছে যে এই যে পাল্প গোয়েন্দার একটা মানে ট্রোপ আছে না, যে মানে কোথা থেকে কি হয়ে গেল তারপর এটা ঘটে গেল, মানে একদম বেসিক পাল্প গোয়েন্দার ট্রোপ, যে মানে পর 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 সব কটা জিনিস একেবারে ঘটে যাচ্ছে। তো এই জিনিসটা নিয়ে মানে আমাদের জেনারেশনে না হোক তার আগের জেনারেশনে পর্যন্ত লোকে বেশ খিল্লি টিল্লি করতো যে এতে আর কি, এ তো মানে একেবারে সব হাতে সাজানো ঘটনা। কিন্তু এই কোইন্সিডেন্স নির্ভরতার যে ব্যাপারটা, সেটা তো সুশীল গোয়েন্দাদের মানে না, গপ্পেও এক একেবারে সেকেন্ড, মানে শুধু তাই হ্যাঁ। নয়, আমার মনে হয় যেটা আরো বেশি স্ট্রাইকিং বা আরো বেশি চোখে পড়ে হুম সেটা হচ্ছে যে এই যে ক্লু অবসেসড একটা ন্যারেটিভ, হ্যাঁ, হুম 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 প্রচন্ড ক্লু অ্যাবসলিউটলি। অবসেস ন্যারেটিভ। তুমি যদি পাল্প ফিকশনের গোয়েন্দা গল্পগুলোকে নিয়ে খিল্লি করো, যে এতে এরকম এক একটা ঘটনা দুমদাম ঘটে যাচ্ছে, গোয়েন্দা জিতে যাচ্ছে, তাহলে তো এই হুম। সুশীল গোয়েন্দার যে দুমদাম ক্লু পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক একটা বাংলোতে গেলে একটা ক্লু পাওয়া যাবে, গোয়েন্দা ঠিক সেখানেই সেই সময় গেল, ক্লুটা পেয়ে গেল, আটটা ক্লু জমলো, সলভ হয়ে গেল। তাহলে এইটাই বা কি বিশাল মগজাস্ত্র ভাই। যাই হোক। না না, ব্যাপারটা হচ্ছে এই ক্লু জমানোর ব্যাপারটা তো স্ক্র্যাপ বুকের মতো, মানে একটা পেজ ভরে গেলেই তোমার মোটামুটি একটা কেস সলভ, এরকম একটা ব্যাপার। হুম হুম তারপরে একটা অ্যানালিসিসের মোড়ক টোড়ক থাকে। তবে এই যে মানে এর খুব ইন্টারেস্টিং আমার তুমি যখন বলছিলে আমার মনে পড়লো যে দেখো মানে গ্যাংটকে গন্ডগোল আমার অত্যন্ত প্রিয় একটা গল্প, মানে তোমার উপন্যাস। তো এক প্রথম দিকে ফেলুদা উপন্যাস, তো সেইখানে ফেলুদা মানে গ্যাংটকে পৌঁছায় পর্যন্ত নি, মানে প্লেনে যেতে যেতেই ফেলুদার এমন সব লোকজনের সাথে আলাপ হয়ে যাচ্ছে যে র্যান্ডম ভাবে, যে মানে যারা মানে প্রত্যক্ষ মানে পরোক্ষ না প্রত্যক্ষভাবে একটা পার্টিকুলার কেসের সাথে জড়িত, যেটা ফেলুদা গিয়ে পাচ্ছে এবং তারপর আলটিমেটলি সলভ করছে না। এবার এটা ঠিকই যে মানে গ্যাংটক এখনকার গ্যাংটক আর তখনকার গ্যাংটক তো ঠিক এক নয়, এবং স্বাভাবিকভাবেই তখন একটা ছোট শহর, তো অনেকের সাথে বারবার মানে একই লোকের সাথে বারবার দেখা হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়, বাট তাও মানে এই ব্যাপারটা একটুখানি মানে আনক্যানি। এবং এই ঠিক জায়গায় ঠিক সময় একেবারে মানে পৌঁছে যাওয়ার ট্রোপটা ফেলুদাতে প্রচন্ড ভাবে রয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে যে দেখো মানে আলটিমেটলি ইটস এনজয়েবল, মানে আমি একবারও বলছি না যে সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে পরপর পরপর সমস্ত ডেটা পয়েন্ট যদি তোমার কাছে একদম সাজিয়ে দেওয়া থাকে, তারপর মানে সেখান থেকে একটা প্যাটার্ন বার করে মানে যদি তোমাকে সলভ করতে হয়, তাতে খুব বেশি মগজাস্ত্রের প্রয়োজন পড়ে এমনটা নয়। বাট হ্যাভিং সেড দ্যাট, যে ফেলুদা কিন্তু বাচ্চাদের জন্যই লেখা, তো ইটস ফাইন। কিন্তু এই জিনিসটা আমরা মোটামুটি শার্লক হোমস থেকে শুরু করে আম, মানে অ্যাগাথা ক্রিস্টির লেখা, আমি বলতে চাইছি পোয়ারো ও মার্পল, সব জায়গাতেই মোটামুটি দেখতে পাই সেখানের একটা কমপ্লেক্সিটির মোড়ক আছে। হুম তো যাই হোক, আমরা আমরা যখন পাল্প ফিকশন, আমি জানি না তোমার মনে আছে কিনা, পাল্প ফিকশনের যখন আমরা ভিডিওটা করেছিলাম, তো তখন একটা পার্টিকুলার কোটেশন ইউজ করেছিলাম মার্জেরি নিকেলসনের 1929-এ, উনি দ্য আটলান্টিক পত্রিকায় লিখেছিলেন। তো মোটামুটি আমি মানে কোটটা আমার পুরো ইয়েটা মনে নেই, আমি মোটামুটি তর্জমা করে একটুখানি বলছি। তো ব্যাপারটা ছিল যে আম, কি যেন নাম ছিল আর্টিকেলটার, ওই আর্টিকেলটার লিঙ্কটা দিয়ে দিও যদি পারো একবার ইয়েতে, তাহলে সব ওটা নামটা যারা মনে একবার। করতে পারছি না। হ্যাঁ নামটা আমারও ঠিক ভালো করে মনে নেই, দ্য প্রফেসর অ্যান্ড দ্য ডিটেকটিভ এরকম কিছু একটা হবে, যে তুমি লিঙ্কটা দাঁড়াও দিয়ে দাঁড়াও, দিও। আমার বুকমার্ক করা আছে ওটা। যাই হ্যাঁ হোক, তুমি বলতে থাকো। হ্যাঁ, দ্য তো প্রফেসর অ্যান্ড বেসিক্যালি দ্য ব্যাপারটা, ডিটেকটিভ, দি অ্যাটলান্টিক। হ্যাঁ দ্য প্রফেসর অ্যান্ড দ্য ডিটেকটিভ, ওই আর কি যে জিনিসটা বলছিলাম আর কি। তো উনি মার্জেন নিকেলসন মজা করে বলছেন যে এই যে নানা ধরনের গোয়েন্দা গল্পের যে চরিত্রগুলোকে আমরা দেখতে পাই, যারা মেন মুখ্য চরিত্র, তো তারা কেউই কিন্তু কোনো পার্টিকুলার অর্গানাইজেশন বা আমি বলতে চাইছি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে জড়িয়ে থাকা ডিটেকটিভ নয়। মোটামুটি শখের ডিটেকটিভ বা জেন্টলম্যান ডিটেকটিভ, এবং তারা একদম ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যান। এবং পোয়ারো এই যে মানে ব্লু ট্রেনে পোয়ারো একদম যখন খুন হচ্ছে তখনই পোয়ারো মানে পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা একেবারে ট্রেনে উপস্থিত। এমনকি যখন উনি অলমোস্ট সেমাই রিটায়ার করে ইংল্যান্ডের কান্ট্রি সাইড বা গ্রামের দিকে বাসা বেঁধে থাকছেন, এবং মাজেনিকেসন মজা করে বলেছিলেন যে মানে কি জানো, ওই গ্রোয়িং ক্যাবেজেস
ওয়েটিং হুম ফর হুম। মার্ডার টু বি কমিটেড। তো এই ব্যাপারটা আর কি মানে বেশ ভালো কিনলি। তো এই একটা প্যাটার্ন ম্যাচিং এবং মানে এই অ্যানালিসিসের মোড়কটা সব জায়গাতেই রয়েছে, তো নট নেসেসারিলি বাচ্চাদের গোয়েন্দা গল্প, সব জায়গাতেই। তুমি যে ওই প্যাটার্ন ম্যাচিং এর কথাটা বলছিলে, প্যাটার্ন ম্যাচিং তো অ্যাকচুয়ালি ভালো জিনিস, কারণ আহ, আমরা যখন জঙ্গলে ছিলাম, মানুষ যখন জঙ্গলে ছিল হাজার হাজার বছর আগে, বা প্রথম দিককার ইগ্যালিটেরিয়ান সোসাইটিও যখন তৈরি হয়েছে সবে ধরো, যখন ওই শ্রেণী বিভাজন বা এমনকি মানে জেন্ডার বেসিসেও এই শ্রমের ডিভিশনটা হয়নি তখনও পুরোপুরি। তো সেই রকম সময় তো অনেক প্যাটার্ন দেখে সার্ভাইভ করতে হতো, যেরকম ধরো এই জায়গায় এইখানে এইভাবে বৃষ্টি হচ্ছে, তার মানে এরপর বাজ পড়তে পারে, অতএব কোনো একটা আশ্রয়ের তলায় চলে যাও, নাহলে বাজ পড়ে মরে যাবে। আচ্ছা, এটা একটা। বা ধরো জঙ্গলের মধ্যে কোনো একটা জন্তু ধেয়ে আসছে, তোমাকে বুঝতে হবে পাতাটা কোন জায়গায় কিভাবে নড়ছে বা কার আওয়াজ কোনটা, অর্থাৎ প্যাটার্ন ম্যাচ করতে হবে যাতে তুমি পালাতে পারো, নাহলে না হলে তো এসে বাঘে খেয়ে খেয়ে নেবে। এবার এই প্যাটার্ন ম্যাচিং নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু কনটেক্সট ছাড়া র্যান্ডম প্যাটার্ন ম্যাচিং করলে তো অনেক সমস্যা হতে পারে। এবার এটা কেন বলছি, আহ, বিজ্ঞানের ক্ষেত্রেও প্যাটার্ন ম্যাচিং একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকের দিনে তুমি যদি জেনারেটিভ এআই টেকনোলজি দেখো, জেনারেটিভ হুম এআই তো অ্যাকচুয়ালি প্যাটার্ন ম্যাচিং এর মতোই, যদিও এটা প্রেডিক্টিবিলিটি হিসেবে হয় সেটা অন্য প্রসঙ্গ, যাই হোক। কিন্তু তুমি যদি 19 শতকের শুরু থেকে দেখো, যে সময় ইউরোপে শিল্প বিপ্লবটা হয়ে গেছে এবং তারপর পুঁজিবাদ একেবারে ঘোড়দৌড় দিচ্ছে, সেই সময় বিজ্ঞান চর্চাও অনেকটা মানে গতি পেয়েছে, তাই না? তো সেই সময় সব কিছুকে বিজ্ঞানের লেন্সে কনটেক্সট ছাড়া জাস্টিফাই করা বা মিলিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয় ইউরোপীয় সাহিত্যে, বিশেষ করে ইউরোপীয় হুম সাহিত্য হুম বলতে আমি শুধু ইউরোপীয় সাহিত্যের কথা বলছি না, আমরা এডগার অ্যালান পোর কথা ধরতে পারি, কারণ এডগার অ্যালান পো প্রথম দিককার গোয়েন্দা গল্পের একেবারে মানে ধ্রুবতারা বলা যায়। এই নিয়ে আমরা একটা ভিডিও করেছি ইনফ্যাক্ট, প্রথম গোয়েন্দা হুম গল্প, প্রথম আধুনিক পশ্চিমী গোয়েন্দা গল্পেও কার লেখা বা কোনটা। এখানে তুমি যদি দেখো কোইনসাইড করছে আরও একটা জিনিসের সাথে, পুঁজিবাদ আসার ঠিক আগে ইউরোপেই র্যাশনালিজম ভার্সেস এম্পিরিসিজম এই নিয়ে একটা বিশাল বিতর্ক অনেক দিন ধরে চলেছে, বা সেই মানে বিতর্ক তো ব্রিটিশ এখনো র্যাশনালিটি। চলছে। হ্যাঁ, ব্রিটিশ হুম র্যাশনালিটির একটা প্রভাব রয়েছে, বা মানে আহ, সেই নিয়ে বিতর্ক এখনো চলছে ভাই, তাই হুম না? হুম তো যাই হোক, তো তাতে অনেকগুলো ট্রেন্ড তৈরি হয়, তার মধ্যে একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে ফ্রেনোলজি। ফ্রেনোলজি, যেটা তোমার ডক্টর মর্টন বলে একজন বিজ্ঞানী, তিনি এটার বলা যেতে পারে জনক, চিন্তার হুম দিক থেকে। তিনি বলেন যে মানুষের মাথার সাইজ মানে স্কালের সাইজ, এইটা দেখে জাজ করা সম্ভব যে লোকটা কেমন। হুম। এবং ওর বক্তব্য আরো সাংঘাতিক বর্ণবিদ্বেষী। ওর বক্তব্যটা ছিল যে খুলির সাইজ টাইজ দেখে নাকি র্যাঙ্ক অনুযায়ী মানুষদের সাজানো যায়, যে কোথাকার মানুষ কতটা উন্নত ইত্যাদি ইত্যাদি। বুঝতেই পারছো কতটা একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট বা একটা মানে ইউরোপীয় বা ওই সাদা চামড়া আধিপত্যবাদী একটা চিন্তা এটা। হুম 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 কিন্তু সমস্যাটা হলো, তুমি যদি দেখো প্রথম দিককার গোয়েন্দা গল্পেও কিন্তু এইরকম মানে বাহ্যিক কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে প্যাটার্ন মিলিয়ে দেয়া, এই টেন্ডেন্সিটা মারাত্মক। হ্যাঁ, মানে আমি কিছুই জানছি না, কোনো কনটেক্সট সম্পর্কে আমার কোনো ডেটা নেই, খালি কয়েকটা ক্লু দেখলাম, ক্লু দেখে আমার মনে হচ্ছে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা দিয়েই গল্প মিলিয়ে দেওয়া যাচ্ছে। এবার গল্প মিলবে কি মানে মিলবে না সেটা পুরোটাই লেখকের নিজের আহ, মানে কি বলবো ইন্টেনশনের উপর নির্ভর করে। এইটা কিন্তু আমার মনে হয় সেই সময়কার আধিপত্যবাদী রাজনীতির একটা প্রভাব। সেটা খারাপ প্রভাব না ভালো প্রভাব আমি বলছি না, কিন্তু এটা একটা প্রভাব। এবার আমি একটা কথা বলে নিই, মানে তোমাকে আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে এবার বলা দরকার। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই এত অবধি যারা ভিডিওটা দেখেছেন বা শুনেছেন, আম, তাদের আর কোনো সন্দেহ থাকবে না যে এটা টক্স অ্যান্ড ডগসেরই ভিডিও। মানে আমাদের যা যা কিওয়ার্ড আমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতে ইউজ করি, প্রত্যেকটা ইউজ হয়ে গেছে। তো আপনারা যারা শুনছেন তারা মানে এই এই কিওয়ার্ড গুলো মাথায় রাখুন। এই কিওয়ার্ড গুলো খুব ভালো ভালো কিওয়ার্ড, আরো ব্যবহার করব। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপারও দেখো, মানে এই যে মানে তুমি যেটা বলছিলে যেটা প্যাটার্ন ম্যাচ করা, কিন্তু এখানে অনেক ক্ষেত্রেই একদম আধুনিক যুগে, মানে আমি বলছি যে প্রাক আধুনিক যুগে মোটামুটি যদি আমরা দেখি যে এই সময় র্যাশনালিটির কাজটা, র্যাশনালিটির প্রভাবটা আরো বিস্তার করছে, এবং সাইন্টিফিক র্যাশনালিটির নামে তো অনেক কিছুই হয়েছে। তো এবং সেই ক্ষেত্রে কিন্তু স্যাম্পল সাইজ অনেক ক্ষেত্রে খুব ছোট ছিল। এবং তুমি যদি এখন একটা মানে 10 জনের স্যাম্পল সাইজ নিয়ে এখন বলো যে আমি সারা পৃথিবীর কোনো একটা পার্টিকুলার জিনিসকে এই পার্টিকুলার স্যাম্পল সাইজ দিয়ে আমি এটা ট্রেন্ডে ফেলে দেবো বা অ্যানালিসিসে ফেলবো, তো অনেক ক্ষেত্রেই মানে তার মধ্যে নয়েজ ঢুকে যাওয়ার একটা ভয়ানক বেশি সম্ভাবনা রয়েছে। তো মানে ইভেন দো বাইরে থেকে মনে হচ্ছে যে হ্যাঁ এ তো সাইন্টিফিক র্যাশনালিটি প্র্যাকটিস করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যাপারটা সেরকম নাও হতে পারে। হুম। এইবার এখানে আরেকটা ব্যাপার আছে। ও,
মানে 20 শতকের শুরুর দিকে ইউরোপীয় এবং আমেরিকান বিভিন্ন জায়গাতে বেশ কিছু ধরনের মানে ওই সাইকোমেট্রিক টেস্ট হুম তৈরি করা হয়, যেটা দিয়ে লোকের ওই বুদ্ধিমত্তা মাপা ইত্যাদি ইত্যাদি এসব ভুলভাল জিনিস হুম আর কি, পুরোপুরি সুডো সায়েন্স, সেগুলো তৈরি হুম করা হয়। তাতে যেটা হয় দেখা যায় যে এরকম কে কোন কনটেক্সটে বড় হচ্ছে বা কার কীরকম আহ, জিনিসপত্রে অ্যাক্সেস ছিল, সেটা না বুঝেই দুম করে কারোর বুদ্ধিমত্তা মাপতে গিয়ে অনেক ক্ষেত্রে আহ, ধরো কোনো অপ্রেসড জনজাতি, হিস্টোরিক্যালি অপ্রেসড জনজাতি, তাদেরকে আরও বেশি মার্জিনালাইজড করে দেওয়ারও কিন্তু একটা চেষ্টা ছিল। এবার এবার আমি বলছি না সেটা পুরোপুরি একদম ইন্টেনশনালি ডান, ইউরোপ আর আমেরিকার ক্ষেত্রে আমি বলতে চাইছি, কিন্তু এটা ছিল 50 শতকের পরের, সরি 50-এর দশকের পরের দিক থেকে। এই ব্যাপারটা আস্তে আস্তে লোকে আরো বেশি করে রেকগনাইজ করা শুরু করে, বা এই আইকিউ বলে যে সুডো সায়েন্স নিয়ে এখনো অনেকে হুম মাতামাতি হুম হুম। করেন। হ্যাঁ, কেন করেন তারাই জানেন। মাঝে মাঝে মনে হয় আইকিউ ব্যাপারটা বোধহয় সত্যি আছে। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু আহ, আহ, হ্যাঁ, যেমন কি- ভূত পেতনি সবই আছে, তেমনি আইকিউ আছে নিশ্চয়ই। হুম, থাকবেই ভূত পেতনি ইয়েতি স্পাইডারম্যান। হ্যাঁ, হুম অ্যাকচুয়ালি স্পাইডারম্যান আমার মনে হয় টেকনিক্যালি হয়তো সম্ভব হলেও হতে পারে, অনেকগুলো জিন অবশ্য বানায় মানে জালটা বেরোতে গেলে। অবশ্য অ্যাকচুয়াল গল্পে তো মানে কমিক্সে তো ওটা অর্গ্যানিক ওয়েব শুটার নয়, যাকে আবার অনেক বাইরে চলে যাচ্ছি প্রসঙ্গে। হুম হুম, হুম। কথাটা হচ্ছে যে আরে কালকে রাত্রিরে জিজেকের একটা ইন্টারভিউ দেখছিলাম, এটা বোধহয় তারই এফেক্ট। হুম। হ্যাঁ, জিজেকের ইন্টারভিউ রোজ দুবেলা করে দেখা উচিত, তাহলে খুব ভালো করে আর কি টপিকের বাইরে বেরোতে পারবো। হুম, একদম ঠিক, একদম ঠিক, টপিকের বাইরে বেরোতে পারলে বেশ এক্সারসাইজও হবে, মানে হাঁটা চলা হবে হুম। আর কি। যাই যাই হোক। এক্স্যাক্টলি। তো না, যেটা আমি বলছিলাম, এই প্যাটার্ন ম্যাচিং এর সমস্যা কিন্তু আমাদের এআই এর ক্ষেত্রেও আছে, বুঝলে তো। যখন আমাদের ফার্স্ট জেনারেশন আজকে নিউরাল নেটওয়ার্ক যেটা ইউজড হয় এআই এর ক্ষেত্রে, বা তারপর ধরো ওই যে 50s-এ 60s-এ ওইরকম সময় পারসেপট্রন ইত্যাদি আসছে, এগুলোর ক্ষেত্রেও হুম। তো প্যাটার্ন ম্যাচ করেই কোনো একটা প্যাটার্ন রেকগনাইজ করেই এআইটা কাজ করে। আজকের দিনে জেনারেটিভ এআইও তাই ভাই, এলএলএমও তো একই ব্যাপার, প্রেডিক্ট যে করছে, অ্যাবসলিউটলি। হুম কয়েকটা প্যাটার্ন থেকে শিখেই তো প্রেডিক্টটা করছে। আচ্ছা, এই নিয়ে একটা প্রবন্ধ আমি লিখেছিলাম, মানে টেকনিক্যালিটিস নিয়ে নয়, এআই হুম এর যে কিছু সোশিওলজিক্যাল অ্যাজাম্পশনস রয়েছে এআই এর পেছনে, হুম সেগুলো হুম। নিয়ে, ওটা আমি লিঙ্ক করে দেবো পরে। তো এই নিয়ে পরে বিজ্ঞান, আমরা একটা টেকনিক্যাল ভিডিও করব, এটা আমরা প্ল্যান করে রেখেছি, দেখা যাক সেটা কবে করা যায়। ও আচ্ছা, না আরেকটা এবং কথা, আরেকটা কথা আমি ভুলেই হুম যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আহ, আমি সারা যে লিঙ্ক বলে কারোর একটা বই পড়েছিলাম, সেটা হুম। গোয়েন্দা গল্পের বিভিন্ন বিষয়ের ন্যারেটোলজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে। তাতে উনি অন্য কোনো একটা বই কোট করে খুব ইন্টারেস্টিং একটা ফ্রেজ ইউজ করেছেন, সেটা হচ্ছে রোম্যান্স অফ সায়েন্স। ঠিক আছে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। শার্লক হোমসের গল্পে কিন্তু এই রোম্যান্স অফ সায়েন্স ব্যাপারটা রয়েছে, এই যে আমি এটা অ্যানালিটিক্যালি কিছু একটা দেখে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ টেস্ট করছি, হুম মিলে যাচ্ছে হুম। এখান থেকে, এবং তাতে বিজ্ঞানের একটা অ্যালিওর। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব রোম্যান্টিসাইজড। প্যাটার্ন ম্যাচিং এর গোলমালটাও এখান থেকেই আসছে ভাই, বিজ্ঞানকে আমি কনটেক্সট ছাড়া ব্যবহার করলে এরকম রিডাকটিভ একটা আহ, মানে এসব এবং ওইসব গোয়েন্দা গল্পের যে সব, আরে বলো না, এই যে সুপার হিউম্যান স্কিলস টিলস থাকে। হুম হ্যাঁ, হুম হুম মানে হুম এই আপনার ঘড়ি এখানে পড়া হুম। ছিল হাতে কবজিতে, ওই জন্য রংটা পড়ে নি ওখানে, হ্যাঁ হ্যাঁ, আমি কত বড় গোয়েন্দা। যাই হোক, বলো। না মানে বেসিক্যালি এই সায়েন্স অফ ডিডাকশন ব্যাপারটা তো খুবই গোলমেলে, মানে ঠিকঠাক ভাবে দেখতে গেলে। যাকে, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপারও দেখো, মানে আমার মনে হয় যে এই যে গোয়েন্দা গল্পের তুমি যেগুলো বললে, ডেফিনেটলি সেটার প্রভাব তো গোয়েন্দা গল্পে, মানে বিশেষ করে সুশীল সাহিত্যে তো রয়েইছে, মানে সুশীল হুম গোয়েন্দা গল্পে তো রয়েইছে। আম, কিন্তু কোথাও একটা মানে এই এই জিনিসটাও কাজ করে যে বেসিক্যালি যে পাঠক পড়ছে, মানে আমরাও যখন মানে ছোটবেলায় মানে এখনো গোয়েন্দা গল্প পড়ি, তো গোয়েন্দা গল্প পড়লে এই যে অ্যানালিটিক্যাল একটা ব্যাপার, বিশেষ করে সুশীল গোয়েন্দা গল্পগুলোর মধ্যে সেই ব্যাপারটা তো পাঠকের মধ্যেও কাজ করে, যে আমিও বোধহয় একটা কিছু সলভ করছি, যদিও সেটা হয়তো সম্পূর্ণ মানে লেখকের মস্তিষ্ক প্রসূত, উইচ ইজ হুম ওকে। তো এইখানে আমার মনে পড়ছে ওই যে ওই মানে আমরা এটা নিয়ে আগেও আলোচনা করছিলাম কিছুদিন আগে, আর্নস্ট ম্যান্ডেলের ওই কথাটা আর কি, মানে বেসিক্যালি ওই 20 কি যেন নাম ছিল, 20 রুলস অফ দ্য ডিটেকটিভ স্টোরি না কি যেন একটা, ওরকমই কি। তো হুম যাই হোক, তো ওই ওই পার্টিকুলার লেখাটায় উনি প্লাস আরো অনেকেই মানে ওনার সমসাময়িক আরো অনেকেই বলেছেন যে এটা ফেয়ার প্লে টু দ্য রিডার রাখা দরকার আর কি, যে কোনো ভালো গোয়েন্দা গল্পে, যেখানে মানে বেসিক্যালি ওই ব্যাটেল অফ উইটস এর একটা ব্যাপার থাকছে, মানে হুম
ধরো মানে আমি যে গল্পটা পড়ছি, তো ক্রিমিনাল মানে গল্পের ধরো একজন অ্যান্টাগনিস্ট, সে ধরো ক্রিমিনাল এবং প্রোটাগনিস্ট হচ্ছে গোয়েন্দা, মোটামুটি তো তাদের মধ্যে যে দ্বৈরথটা চলছে সেটা তো চলছেই, সেটা বুদ্ধির লড়াই হিসেবে চলছেই। এবং লেখার মধ্যে এমন এমন জিনিসপত্র রাখতে হবে যাতে পাঠকও আম, মানে লেখকের সাথে পাঠকেরও একটা এই মানে বৌদ্ধিক দ্বন্দ্ব চলতে থাকে, নট দ্বন্দ্ব ইন দ্য সেন্স মানে লড়াই, মানে একটা ওই যেটা বলছিলাম ব্যাটল অফ উইটস, মানে সেই ডায়ালগ। জিনিসটাতে কিভাবে, হ্যাঁ একটা ডায়ালগ চলতে থাকে। তো তাতে যেটা হয় যে অথর নিজেও যেটা বোঝাতে চাইছেন সেটা তো হচ্ছেই, আর প্লাস পাঠকেরও একটা মুনশিয়ানার ব্যাপার থাকে। তো এই হুম। জিনিসটা আমার ছোটবেলা থেকে খুব মানে মনে হতো যে ঠিক আছে, মানে কেউ একজন লিখেছে, সে নিজের মতো করে লিখেছে তো, এবং সে নিজের মতো করে চারদিকে ক্লু ছড়িয়ে রেখেছে, আমি ধরতে পারি কি না এই এই ব্যাপারটা কি খুব একটা মানে বুদ্ধিমত্তার পরিচয় আমি জানি না, মানে হতে পারে কি আর বলবো। এবং হুম। এতেই মোটামুটি যে তুমি দেখো না, মানে যে কোনো গোয়েন্দা গল্প, যে কোনো সুশীল গোয়েন্দা গল্প, যা যা কিছুই তুমি এখনো সেই মানে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে, যে কোনো একটা গোয়েন্দা গল্প তুমি যদি ধরে নাও, যে মোটামুটি কয়েকটা ক্লাসিক প্যাটার্ন আছে আর কি, ওই চার পাঁচটা ছ সাতটা, এটাও বোধহয় আনস্প্যান্ডেলি এবং প্রফেসর ডাফ এটা এটা উনিও, ওই ডিলাইটফুল মার্ডারেরই তো? এক্স্যাক্টলি ডিলাইটফুল মার্ডারের। তো আমাদের আর একটা ভিডিও আসছে বাই দ্য ওয়ে, তো সেইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করছিলাম, সেই জন্য এগুলো মনে আছে। তো যাই হোক, আমার মানে যেটা বলছিলাম আর কি, ওই ওই সেভেন স্টেপ সিকোয়েন্সের যে ব্যাপারটা, তো ওই মানে যদি এডগার অ্যালান পো, কোনান ডয়েল, যে কোনো ক্লাসিক গোয়েন্দাদের মানে গোয়েন্দা লেখক নয়, গোয়েন্দা গল্পের লেখক, হ্যাঁ, তো তারা যেগুলো করেছেন যে মানে মোটামুটি একটা প্রবলেম দাও, তারপর ইনিশিয়াল সলিউশন, তারপরে আবার ফার্দার কমপ্লিকেশন, একটা কনফিউশনের পিরিয়ড, তারপর ফাইনালি মোটামুটি এই করতে করতে একটা সলিউশন, এবং মানে আলটিমেটলি একটা কন্ডেসেন্ডিং এক্সপ্লেনেশন ভাই দা গোয়েন্দা। কারণ গোয়েন্দা ছাড়া বাকি অন্যান্য যারা চরিত্র রয়েছে তারা তো কেউ কিছুই বোঝে না, একমাত্র গোয়েন্দাই শুধু দেখে না, অবজার্ভও করে। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এটা আলোচনা মানে বলতেই পারেন যে মানে না, সেই সময় যে ক্লাসিক গোয়েন্দা গল্প নিয়ে আমরা আলোচনাগুলো করছি আর কি, আলোচনাটা করছি, তো সেটা তো মানে ইটস প্রোডাক্ট অফ ইটস টাইম। এইবার এই ব্যাপারটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আসছে কোথা থেকে, কেন প্রোডাক্ট অফ ইটস টাইম? দেখো, প্রোডাক্ট অফ ইটস টাইম কথাটা তো সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? মানে সব কিছু, তুমি আমিও তো তাই। প্রোডাক্ট অফ ইটস টাইম বললে যে কোনো কিছু, যা খুশি সব কিছুই তো প্রোডাক্ট অফ ইটস টাইম। তাহলে কি প্রোডাক্ট, কেন প্রোডাক্ট, বা প্রোডাক্ট কথাটা আমরা জানছি কি করে, কোন কনটেক্সটে, এটা তো গুরুত্বপূর্ণ। আর তুমি যেটা বললে ক্লাসিক গোয়েন্দা গল্প, হ্যাঁ, কোনটা ক্লাসিক হিসেবে, যার কোনটার উত্তরণ হচ্ছে কোনটার হচ্ছে না, এইটার প্যারামিটার্সগুলোই বা কী? সেটাকে আমরা কি শুধু এস্থেটিক একটা ক্রাইটেরিয়া দিয়ে বিচার করব, নাকি হিস্টোরিক্যাল কনটেক্সটটাকে সে কতটা রিপ্রেজেন্ট করতে পারছে সেটা দিয়েও বিচার করব? এখানে আবার আরেকটা প্যারাডক্স চলে আসে যে তুমি যে সময় দাঁড়িয়ে আছো সেই সময়ের কন্ট্রাডিকশনগুলোকে অতিক্রম করতে পারলে তুমি ভালো সাহিত্য, নাকি সেগুলোকে অনেস্টলি রিপ্রেজেন্ট করতে পারলে তুমি ভালো সাহিত্য। সেটা অন্য বিতর্ক, গোয়েন্দা গল্প নিয়েও এরকম বিতর্ক বিস্তর রয়েছে। আমার এখানে বক্তব্য হচ্ছে যে গোয়েন্দা গল্পের সাথে 19 শতকের, বিশেষ করে ইউরোপের উৎপাদন ব্যবস্থার একটা সরাসরি যোগাযোগ রয়েছে। কোন গোয়েন্দা গল্প কোন দশকে লেখা হচ্ছে তার একটা আহ, ঐতিহাসিক এবং অর্থনৈতিক অরিজিন থাকে। বুর্জোয়া শ্রেণীটা যখন মোটামুটি 19 শতকের মাঝামাঝি সময় অবধি গিয়ে বেশ জাঁকিয়ে বসে পড়েছে বিভিন্ন দিকে, এবং সেই সময় তোমার মাথায় রাখতে হবে ইউরোপে 1848 সালে একটা তুমুল বিপ্লব টিপ্লব চলছে। হুম হুম হুম। ফ্রান্স বা ইত্যাদি অঞ্চল, ধরো ফরাসি বিপ্লবের পর থেকে প্যারিস কমিউনের আহ, ওই পতন, এবং ওই রকমই সময়টা আমি ধরছি, 1870-71 সাল ওই অবধি। তার মাঝখানের পিরিয়ডটা টালমাটাল চলেছে, একটা করে স্ট্রাকচার তৈরি হয়েছে, ভেঙে পড়েছে। মানে হুম নেপোলিয়ন নিজে প্রথমে ধরো মানে একটা কন্ট্রাডিকশন রিজলভ করছে, রিসার্জেন্ট রয়্যালিস্ট আর নতুন জ্যাকোবিনসদের মধ্যে যে কন্ট্রাডিকশনটা ছিল সমাজে, সেই কন্ট্রাডিকশনটা রিজলভ করছে নেপোলিয়ন, হয়তো স্বেচ্ছায় নয়, মানে অ্যাক্সিডেন্টালি হয়ে যাচ্ছে। পরে নিজেই রাজা হয়ে বসছেন, তাকেও আবার ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, বুবু রেস্টোরেশন হচ্ছে। পরবর্তীকালে লিওঁতে সিল্ক উইভাররা বিদ্রোহ করছে। তৃতীয় নেপোলিয়ন ভোটে জিতে আসছেন, তারপর ডিক্টেটর হিসেবে ঘোষণা করে থেকে যাচ্ছেন, নিজের টার্ম শেষ করেও থেকে যাচ্ছেন। এই যে এত গন্ডগোলটা হচ্ছে, আহ, এর পাশাপাশি ইংল্যান্ড বা অন্যান্য অঞ্চলে বেসিক্যালি তো আমাদের 1848 সালে এতগুলো জায়গায় যে বিপ্লব হলো, বিপ্লব মানে ওই কিছু একটা হলো মোট কথা। আবার অনেকগুলো ফেইল্ড বিপ্লবও হয়েছে। এই সব কিছুর প্রভাবে এটা একটা ঠক্কর খেতে খেতে ক্যাপিটালিজম তখন এগোচ্ছিল আমরা ধরে নিতে পারি। তার হুম। প্রভাব কিন্তু গোয়েন্দা গল্পে পড়েছে।
অ্যাবসলিউটলি, আমার মনে হয় যে রাইজ অফ দ্য বুর্জোয়াজি মানে এই ব্যাপারটা তো ডেফিনেটলি রয়েছে। এবং তুমি যদি দেখো ওই হজমের একটা লেখাতেই আমরা মানে কয়েকদিন আগেও পড়ছিলাম, এবং মানে মোটামুটি সেটাই বলছেন উনি, যে ওই 1830-40-এর পর থেকে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে এফেক্টটা ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরেও কিছু ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি, তো তাতে তো ডেফিনেটলি নিউ মানে ইস্যুস তৈরি হচ্ছে সমাজে। তাতে ধরো মানে আমি বলতে চাইছি প্রপার্টি অফেন্সের ব্যাপার আসছে, নিউ ক্রাইম তৈরি হচ্ছে। এবং এটা কেন হচ্ছে, যেটা ডেফিনেটলি অর্থনৈতিক কারণ, যেটা তুমিও একটু আগে বলছিলে, যে মানে হবসন ওই ওই ওখানেই লিখেছেন যে বেসিক্যালি যে এই নতুন স্ট্রাকচারে মানি গভর্নড, মানে মানি শুধু কথা বলছে না, টাকা শুধু কথা বলছে না, টাকা গভর্ন করছে। এবং এই এই যে ধরো নতুন নতুন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা উঠে আসছে, তারা বেসিক্যালি ক্রিম অফ দ্য সোসাইটিতে পৌঁছাতে চাইছে, টু বি দ্য নিউ গভর্নর্স অফ দ্য সোসাইটি আর কি। সেই সময় মানে একটা আরবান অ্যাংজাইটিও তৈরি হচ্ছে যে আচ্ছা বাবা, এই বুঝি আমাকে, এই বুঝি আমার সব কেড়ে টেড়ে নিল, একটা মানে একটা ভয় তৈরি হচ্ছে তাদের মধ্যে। তো এই এই যে অ্যাংজাইটি যেটা রয়েছে, সেই অ্যাংজাইটির কারণে আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি মোটামুটি ওই 1820 মানে 1829 থেকে 1856 সাল মোটামুটি ওই সময়টা নাগাদ ইংল্যান্ডেও প্রচুর পার্লামেন্টারি অ্যাক্টসও আসছে, যাতে মোটামুটি আমাদের একটা ওই আম, মানে ল এনফোর্সমেন্ট ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটা ব্যাপার রয়েছে, যেখানে এই এই জিনিসগুলোকে অ্যাড্রেস করছে। তার কারণ তার আগের কয়েকটা দশক যদি আমরা দেখি এই রিফর্মস গুলোর আগে, তাতে একটা মানে বিস্তর মানে তাতে দেখতে পারো লং পিরিয়ড অফ পাবলিক কন্ট্রোভার্সি ওভার দ্য নিড টু সেট আপ সাচ কাইন্ড অফ অর্গানাইজেশনস আর কারণ কি। তো এটা এই ব্যাপারটা তো ক্রমবর্ধমান একটা ডেফিনেটলি ছিল। একটা ভয় যে এই হ্যাঁ, এই বুঝি বাড়ি ক্রমবর্ধমান ভয়টা। ইনক্রিজ হয়ে গেল। হুম। কারণ অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কারণ জনসংখ্যাটা এদিক ওদিক হচ্ছে, হ্যাঁ, নতুন হুম ক্লাস তৈরি হচ্ছে। আচ্ছা, তুমি যেহেতু হবসবমের কথাটা বললে, হবসবম ওই বইটাতেই একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে এই যে শিল্প বিপ্লবের, শিল্প বিপ্লব না মানে পুঁজিবাদী সমাজের যে ধ্যান ধারণা, এগুলো হুম এগুলোর প্রভাব আরো বেশি করে পড়া শুরু করলো সাহিত্যে 1830-এর পর থেকে। হুম। তো আহ, তার মানে তার একটা উদাহরণ হিসেবে উনি এঙ্গেলসের যে ও ইংল্যান্ডের ওয়ার্কিং ক্লাস নিয়ে যে বইটা রয়েছেন ওটার কথা বললে, বই রয়েছেন কি রয়েছে, বইকেও আপনি হুম করছি, যাই হোক। বইটা অবশ্য ওই বইটাকে আপনি করেই বলা উচিত। হ্যাঁ, ঠিকই। এঙ্গেলসের ইংল্যান্ডের ওয়ার্কিং ক্লাস নিয়ে যে বইটি রয়েছেন, সেই বইটি ছাড়াও দুটো বইয়ের কথা হবসবাম উল্লেখ করছেন। এবং সেই দুটো বই আমি নামটা উচ্চারণ করতে পারবো না, হুম কারণ এমন নয় যে নামগুলো খারাপ সেই জন্য নয়, আমার মানে একটা জিভ দিয়ে সম্ভব নয় উচ্চারণ করা, সেই জন্য উচ্চারণ করতে পারবো না। যাই হোক, আমরা কিন্তু শুধু নন ফিকশনে নয়, এই যে ক্যাশ নেক্সাস বলে যে জিনিসটা তৈরি হচ্ছে হুম কার্লাইলের হুম কনসেপ্ট হুম থেকে যদি ধার করি, সেইটার এফেক্ট কিন্তু গল্পেও পড়ছে। ইটিএ হফম্যান যখন 1819-20 ওইরকম সময় একটা গল্প লিখছেন, সেটাকে অনেকেই বলেন যে ওটা বিশ্বের প্রথম আধুনিক গোয়েন্দা গল্প। তার আগেও ডিডাকটিভ গল্প টল্প ছিল, কিন্তু ইটিএ হফম্যানের গল্পটাকে অনেকেই মনে করেন। এবার সেইটা স্ট্রাকচারটাকে আদৌ ঠিক পরিণত গোয়েন্দা বলা যায় কিনা এ নিয়ে হাজার একটা বিতর্ক আছে। মূলত পপুলার গোয়েন্দা গল্প বলতে যে জিনিসটা আমরা জানি প্রথম, সেটা হচ্ছে 1840-41 সালে যখন ওই এডগার অ্যালান পোর রুম ওয়ার্কের গল্পটা উনি লিখছেন। হুম তার আগে তো 1819 সালে ইটিএ হফম্যান অলরেডি লিখে ফেলেছেন। তাহলে সেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, রুম ওয়ার্ক নিয়ে আলোচনা হয় কেন? আমার মনে হয় এর একটা কারণ হতে পারে যে 1819 সালে তখনও শিল্প বিপ্লবের প্রভাবটা অতটা ডিপলি জনমানুষের মানে ফিল করার প্রসেসটা শুরু হয়নি, সেটা হতে আরও অন্তত দুটো দশক লেগে গেছে। কিন্তু প্রথম গোয়েন্দা গল্প বললেই কি ইটিএ হফম্যানের কথা মনে আসে? আমার আসতো না। এটা নিয়ে পড়তে গিয়ে জানতে পারলাম, গল্পটা পড়লাম, তাই জন্য এখন মাথায় আসছে। যাই হোক, তার পরবর্তীকাল তুমি যদি ধরো 1868-67 ওরকম সময় আমাদের উইলকি কলিন্স, উনি দ্য মুনস্টোন বলে যে গল্পটা লিখছেন, বা হুম সেই সময় মোটামুটি চার্লস ডিকেন্সের একটা গল্পে যে যিনি রয়েছেন, ইন্সপেক্টর বাকেট, সেটাও হুম টেকনিক্যালি এক ধরনের গোয়েন্দা গল্পেরই স্ট্রাকচার। হুম না, এই প্রসঙ্গে একটা একটা পয়েন্ট যেটা এডউইন চ্যাটউইকের, উনি বলছেন এই সময়টাতে মানে যখন শিল্প বিপ্লবের প্রভাব পড়তে শুরু করেছে তার পরের পিরিয়ডটার কথাই অবভিয়াসলি বলছেন, ইউরোপের বিভিন্ন শহর যেগুলোতে জনসংখ্যা কম ছিল সেখানে মোটামুটি ধরো প্রত্যেকে প্রত্যেককে চেনে, কে কী করছে, আজ সন্ধ্যেবেলা কে কোথায় চা খেতে যাবে, কে কফি খায়, কে কী কাজ করে, আমরা মোটামুটি জানি, আমার চোখের সামনে হচ্ছে, এটা ট্রান্সপারেন্সি রয়েছে। হুম কিন্তু যখন জনসংখ্যাটা বাড়তে শুরু করলো এবং এদিক ওদিক হতে শুরু করলো, সবাই নতুন মানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, তখন লোক বাড়তে থাকলো, তাই জন্য কে কি করছে, এত লোক গিজগিজ করছে, এইটা আর আমার চোখের সামনে হচ্ছে না, অবজারভেশনের স্কোপটা কমে যাচ্ছে অনেকটা। ফলে আমার হুম ট্রান্সপারেন্সি যেটা ছিল পুরোপুরি, আমি আমার প্রত্যেক প্রতিবেশীকে চিনতাম, সেই ব্যাপারটা স্কোপটা আস্তে আস্তে কমে আসছে।
উনি বলছেন এডউইন চ্যাডউইক যে একটা ডেঞ্জারাস ক্লাসের ধারণা তৈরি হচ্ছে। হুম। মানে বাইরে থেকে ইংল্যান্ডের ভেতরকার একদম ইনার সিটিজ যেগুলো, সেগুলোতে যে ওয়ার্কিং ক্লাস মানুষজন থাকতেন, যারা অর্থনৈতিকভাবে হয়তো ততটা শক্তিশালী নন, তারা অনেকেই এই ধরনের শহরগুলোতে চলে আসতে শুরু করলেন, এই কম জনসংখ্যা শহরগুলোতে। আর এই শহরগুলো থেকে ওই সেই যুগের রেসপেক্টে যারা তথাকথিত মিডল ক্লাস, তারা বেরোতে শুরু করলো, আরো বড় শহরের দিকে হয়তো যেতে শুরু করলো, বা সাবার্বসের দিকে যেতে শুরু করলো। ফলে এই যে নতুন ওয়ার্কিং ক্লাস আসছে, তাদেরকে ডেঞ্জারাস ক্লাস বলে অভিহিত করার বা তাদের মধ্যে ক্রিমিনাল এলিমেন্ট খুঁজে পাওয়ার একটা টেন্ডেন্সি অনেক জায়গায় দেখা দেখা যেতে শুরু করলো। এইটার প্রভাব কিন্তু গোয়েন্দা গল্পে সে যুগে পড়েছে। না, যেটার কথা একটু আগেই আমরা বলছিলাম, যে মানে সেই অ্যাংজাইটি থেকেই তো মানে ওই ল এনফোর্সমেন্টের বারবার রিফর্ম আমরা দেখতে পাচ্ছি রিয়েল লাইফে, এবং অবভিয়াসলি গল্পেও তার প্রভাব পড়ছে। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো, মানে সেই সময় যে মানে তুমি বলছিলে এডগার অ্যালান পোর কথা, এডগার অ্যালান পো তো ডেফিনেটলি মানে এবার টেকনিক্যালি মডার্ন ওয়েস্টার্ন সেন্সে যদি আমরা গোয়েন্দা গল্প ধরি তাহলে হয়তো পই প্রথম। তার আগেও হয়তো মানে তুমি যে বলছিলে যে লেখা হয়েছে, মানে সেটা এমন নয় যে লেখা হয়নি। হফম্যানের বই আছে, প্লাস তার আগে আরো অনেক প্রোটো গোয়েন্দা গল্প তো আছেই, কিন্তু মোটামুটি অ্যানালিটিক্যাল এক্সপার্টিসের দিক থেকে দুপো মানে পোয়ের যে গোয়েন্দা ক্যারেক্টারটা, সেটাকেই মোটামুটি প্রোটোটাইপ অফ অ্যামেচার ডিটেকটিভ মানে বলা যেতেই পারে, অনেকেই বলেওছেন। তো উনি ওই এই যে ওই যেটা আবার বলছিলাম, ওই সেই সেই একই ব্যাপারে ফিরে যেতে হবে, মানে ওই সাইন্টিফিক স্ট্রাকচারের প্রতি যে একটা রোম্যান্স, ঠিক আছে, এই যে অ্যানালিটিক্যাল এক্সপার্টিস, এই ব্যাপারটা দিয়ে আর কি ডুপো গোয়েন্দা গল্প মানে ঘটনাটা সলভ করছে। এবং হুম গল্পের শেষে দেখা যাচ্ছে, মানে স্পয়লার অ্যালার্ট, যে ওরাং ওটাংই মার্ডার। তো এই এই যে পুরো ব্যাপারটা, এটার মধ্যে একটা অন্য জিনিসও কাজ করে বলে আমার মনে হয়, মানে এই সমস্ত জিনিস একসাথে মিলে একটা হুম জিনিস তৈরি হচ্ছে, যে রিয়েল সাবজেক্ট অফ এই ধরনের গল্প হুম ইজ নট দ্য ক্রাইম ইটসেলফ। মানে ক্রাইমটা তো ঠিক আছে, একজন কেউ খুন হয়েছে বা ঠিক আছে হোয়াট এভার ইট ইজ, বাট দ্য এনিগমা, মানে আমি বলতে চাইছি যে এই পুরো জিনিসটার পিছনে যে একটা রহস্য তৈরি হচ্ছে, যে কে করলো কিভাবে করলো, মানে এই যে দ্বৈরথটা, এই যে ওই যে এগেন ব্যাটল অফ দ্য উইটস, ওইটাই হচ্ছে মেন তোমার আর্লি ডিটেকটিভ স্টোরির মানে মেন ব্যাপারটাই হচ্ছে ওইটা, দ্য এনিগমাটা কি করে গোয়েন্দা গল্পে মানে মিশছে, এবং গোয়েন্দা কি করে মানে সে যে গোয়েন্দাই হোক কি করে সেটাকে সলভ করার দিকে এগোচ্ছে। সো দ্য প্রবলেম ইজ মোর অ্যানালিটিক্যাল। মানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ মানে ল এনফোর্সমেন্ট বা ইত্যাদি ইত্যাদি এগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু গোয়েন্দা মানে ওই ওই ভয়েস অফ দ্য র্যাশনালিটি এবং অ্যানালিটিক্যাল মাইন্ড হিসেবে এগিয়ে আসছে আর কি। তবে মানে পোয়ের আগেও তো মোটামুটি ধরো গ্যাবোরিও ফ্যাবোরিও মানে ফ্রান্সে অনেক গোয়েন্দা গল্প টল্প মানে লেখার চেষ্টা করেছেন। এবার মানে অনেকে এটা নিয়ে এখন এটা নিয়ে তো বিস্তর তর্ক আছে, যে মানে গোয়েন্দা গল্প ব্যাপারটা কি ঠিক অ্যাকচুয়ালি তাহলে মানে ইংরেজি ভাষা না ফরাসি ভাষার, মানে কোথায় অ্যাকচুয়ালি প্রথম গোয়েন্দা গল্প ঠিকঠাক মতো মডার্ন সেন্সে তৈরি হয়েছে। তো এবার সেই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা মানে গ্যাবোরিওর গোয়েন্দা গল্পে আমরা দেখতে পাই, যে এই যে ধরো একটা আম, মানে যেটা আমরা বলছিলাম যে একটা নিউ ক্লাস তৈরি হচ্ছে, বুর্জোয়াজির একটা নিউ ক্লাস তৈরি হচ্ছে। তো ইউরোপে কিন্তু মানে যেহেতু গ্যাবোরিও মানে ফ্রান্সের লোক ইউরোপের, তো সেখানে মোনার্কিস ল্যান্ড ওনার্সরাও রয়েছে। তো তাদের যে একটা সংঘাত, মানে এই যে দুটো নতুন ক্লাসের মানে একটা পুরোনো ক্লাস একটা নতুন ক্লাসের সংঘাত তৈরি হচ্ছে, এবং বোথ আর রিচ হুম টেকনিক্যালি। হুম আম, তো সেই সংঘাতটা কিন্তু মানে এই যে সোশ্যাল বা পলিটিক্যাল প্রবলেমস তার থেকে যা যা তৈরি হচ্ছে নানা রকম ক্ল্যাশেস এর মধ্যে দিয়ে, সেটা কিন্তু মানে ওনার গল্পে অনেক বেশি মানে সেটা স্পষ্ট, রাদার দ্যান ধরো পো বা পরের দিকে কোনান ডয়েল তো অনেক পরের ঘটনা। তো এই যে কনফ্লিক্টটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এই এই ব্যাপারটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস তৈরি করছে আমার বলে মনে হয়, যে মানে তো সেক্ষেত্রে যারা ধরো ভিলেন গোয়েন্দা গল্পের মানে দা অ্যান্টাগনিস্ট, তো তাদেরও কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হতে থাকছে আর কি। হুম 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 না, ওই যে যেটা ঠিকই, মনার্কিস্ট কনজারভেটিভ ল্যান্ড ওনার্স হুম। হুম। এবং তাদের বিপরীতে দ্য লিবারেল বুর্জোয়াজি। এবার আমি এক্স্যাক্টলি। যেটা বলতে চাচ্ছিলাম, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, লিবারেল বুর্জোয়াজির যে কিছু কিছু নতুন ফিলোসফিক্যাল আইডিয়াস, সেগুলোও কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে গোয়েন্দা গল্পে। তার মধ্যে একটা অবশ্যই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আগের একটা কোনো একটা ভিডিওতে, আমার মনে করতে পারছি না এখন, হুম। সেটা হচ্ছে টমাস কার্লাইলের যে গ্রেট ম্যান থিওরি। কিন্তু সেটা হুম। ছাড়াও হুম। হুম। আরেকটা ব্যাপার আছে। তুমি যদি শার্লক হোমসের ক্ষেত্রে দেখো, শার্লক হোমস শুধু নয়, ওই যে সময় আরো অনেক গোয়েন্দা গল্পে তারা কিন্তু এই যে নতুন করে ক্যাপিটালিস্ট স্ট্রাকচারে যে লিবারেল ল অ্যান্ড অর্ডার ল তৈরি অ্যান্ড হচ্ছে অর্ডার। ইউরোপে, ইউরোপে হুম। মানে ইউরোপিয়ান সেন্সিবিলিটিস ব্যবহার করে যেগুলো তৈরি হচ্ছে, হুম। সেগুলোকেই মোটামুটি সেগুলোরই আর কি কি বলবো, সমর্থক, সেগুলোকে হুম। এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবং
আহ, মানে খানিকটা বোহেমিয়ান বুর্জোয়া যদি বলা যায়, এরকম কিছু সম্ভব কিনা আমি জানি না। কিন্তু ব্যাপারটা ওরকমই, শার্লকের মধ্যে একটু পাগলামি খ্যাপামিও রয়েছে। আবার ওভারঅল সে কিন্তু ওই বুর্জোয়া সেন্স অফ মরালিটি দিয়েই চালিত হচ্ছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, এই ধরনের বুর্জোয়া ল অ্যান্ড অর্ডার যেটা ইউরোপে তৈরি হচ্ছে, সেটা যখন, সেটা দিয়ে যখন সে তার নিজের মানে গল্পের অ্যান্টাগনিস্টকে বিচার করছে, জাজ করছে বেসিক্যালি, যেন সে একটা মানে কি বলবো, ইউরোপিয়ান একটা ওভারলর্ড সবার উপর চাপিয়ে দিচ্ছে নতুন বুর্জোয়া আইন কানুন 19 শতকের রেসপেক্টে। হ্যাঁ, সেটাকে এক্স্যাক্টলি। প্রপাগেট করার দায়িত্ব কিন্তু গোয়েন্দা নিচ্ছে না। এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে, তুমি বলতে বলতে আমার মনে পড়লো, নীল গেম্যানের একটা গল্প আছে যেটা শার্লক হোমসের প্যাস্টিশ বলতে পারো। হুম, ঠিক আচ্ছা। আছে। তো সেটা হচ্ছে ওই স্টাডি ইন স্কারলেট, ওই গল্পটার একটা নট প্যারোডি, মানে ওটার ইন্সপিরেশনে নতুন করে লেখা লাভক্রাফটিয়ান থিমে। তো সেটা হচ্ছে স্টাডি ইন এমারেল্ড। ঠিক আছে, স্টাডি ইন এমারেল্ড। তো ওই গল্পটায় মানে দেখা যাচ্ছে যে এরকম ভাবে মানে শার্লক নাম বলা নেই কিন্তু, যে হুম, বেকার স্ট্রিটেই রয়েছে, তো ওয়াটসন টাইপের একটা ক্যারেক্টার, যে মানে শার্লক টাইপের একটা ক্যারেক্টারের সাথে থাকছে এবং তারা একটা কিছু সলভ করছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে ইংল্যান্ডের মহারানী। কিন্তু গল্পের শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং গল্পের শেষে দেখা যাচ্ছে, এবং পুরো জিনিসটা মানে এইখানে এই ঘটনাটা মানে প্রেক্ষিতে মানে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে এটা চলছে যে লাভক্রাফটিয়ান এন্টিটিস মানে এরাই পুরো পৃথিবী দখল করে নিয়েছে আর কি। ঠিক আছে। হুম, তো হুম, এবং তাদের মধ্যে আনহোলি ইভিল ব্যাপার রয়েছে। ঠিক আছে। হুম। যেগুলো কিছুটা হয়তো মরালিস্টিক সেন্সেও নেগেটিভ। তো এবার শার্লক সেখানেই যাচ্ছে, এবং মানে শার্লক মানে শার্লকের মতো যে ক্যারেক্টারটা, তারা সেখানেই যাচ্ছে, এবং আলটিমেটলি ধরারও চেষ্টা চলছে একজন, এবং গোয়েন্দা মানে যে মেন ক্যারেক্টার এবং তার সাগরে সে ধরেও ফেলছে, এবং গল্পের শেষে যেটা জানা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি একটা রোল রিভার্সাল হয়েছে। হুম, কারণ এই ক্ষেত্রে যে মেন প্রোটাগনিস্ট, গল্প প্রোটাগনিস্ট বলো, যে মেন মুখ্য চরিত্র যে দুটো, তাদের কথাবার্তা তোমার যদি তাদের লেখা পড়ো বা তাদের কথাবার্তা পড়ো, তোমার মনে হবে যে কি এটা, এটা তো ঠিক শার্লকের ওই মানে মানে সদা সত্য বলিব বা সত্যের পথে চলিব এরকম ব্যাপার তো ঠিক নয়। এরা তো আচ্ছা। বরং খানিকটা ইভিলেরই পক্ষে, লাভক্রাফটিয়ান এন্টিটিসদের পক্ষে। কারণ গল্পের শেষে দেখা যাচ্ছে যে হুম। এই শার্লক 221 এখন থাকে হচ্ছে মরিয়ার্টি। মরিয়ার্টি ইজ হান্টিং শার্লক। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, আমার মনে হয় যে ইট ইজ অলমোস্ট আ ক্রিটিক ওই সময়ের গোয়েন্দা গল্পের, যে এই ল অ্যান্ড অর্ডারটা ঠিক কি এবং ল অ্যান্ড অর্ডারটার কনটেক্সট চেঞ্জ হয়ে গেলে কি হয়। তো এই ব্যাপারটা একটা ইন্টারেস্টিং এ ব্যাপার, তো এবং সেই ক্ষেত্রে আমরা অন্যান্য মানে সেই সময় আমরা অন্যান্য ট্রোপসও দেখতে পাচ্ছি, অন্যান্য ধরনের ধরো একটু অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার, যেমন ধরো লুপং। ঠিক আছে, ফরাসি হুম, মানে জেন্টলম্যান থিপ। তো হুম, তারও একটা প্রভাব, এবং সেই ক্ষেত্রে পরে অনেকে প্যাস্টিস ট্যাস্টিসও লিখেছেন মানে লুপো এবং শার্লক হোমসকে নিয়ে, মানে অনেক কিছুই আছে। এখন তো বোধহয় একটা সিরিজও হয়েছে বেস্ট অন, নট বেস্ট মানে মেবি ইন্সপায়ার্ড। তো সেই ক্ষেত্রেও একটা কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে, এই যে মানে ধরো নতুন বুর্জোয়া অর্ডার যেটা তৈরি হচ্ছে, সেখানে তো ডেফিনেটলি ল এনফোর্সমেন্টকে তুলে ধরার একটা ব্যাপার রয়েছে। কিন্তু ওই জেন্টলম্যান থিফের কনসেপ্টটাও তারা পপুলার হচ্ছে কেন? কারণ আমার এই ক্ষেত্রে মনে হয় যে লিভিং অন দ্য এজ, মানে একটা একটু হালকা গা ছমছমে ব্যাপার, কিন্তু দেখো ও আবার জেন্টলম্যানও, মানে চুরি করছে কিন্তু খুন করছে না হয়তো। তো এইরকম বুঝতে একটা পেরেছি। ব্যাপারও আমার মনে হয় একটু আপহেল্ড করার ব্যাপার ছিল খানিকটা। আমরা প্রায় বোধহয় শেষের দিকে পৌঁছে গেছি। হুম। অলমোস্ট। হ্যাঁ। হুম। তো খালি একটা ব্যাপার, এটা নিয়ে এই এপিসোডে বিশদে আলোচনা করা যাবে না। সেটা হচ্ছে যে এরকম অনেক ক্লাস অ্যাংজাইটি বা অর্থনীতির কিছু কিছু পরিস্থিতির প্রভাব সরাসরি না হলেও হুম। ব্যোমকেশ বা ফেলুদার গল্প তো এসছে। যেমন ধরো, ফেলুদার গল্পে এই যে এতগুলো গল্পে মূর্তি বা কোনো মহামূল্যবান জিনিস হারিয়ে যায়, হারিয়ে যায় মানে চুরি হুম। হয় বা যাই হোক এই ধরনের জিনিস, হুম। কিংবা পরিবারের কেউ সে পরিবার থেকে হুম। পুরোপুরি বিচ্ছিন্ন অনেকদিন পর ফিরে আসছে বা আসছে না, বা ফেরার একটা অ্যাংজাইটি রয়েছে, সেটা কেন্দ্র করে অনেকগুলো আহ, মানে রহস্য তৈরি হচ্ছে। এই গল্পগুলো তো রিপিট হয়েছে এবং শুধু মানে ফেলুদা। এস্ট্রেঞ্জড ফ্যামিলির একটা ব্যাপার রয়েছে হ্যাঁ, আর কি। স্ট্রেঞ্জ ফ্যামিলি, এবং সেটা শুধু ফেলুদাতে নয়, আর অনেক জায়গাতেই। আবার হুম। কিছু 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 ক্ষেত্রে একটা জিনিস, এই যে মানে যারা ধরো একটু আহ, অবস্থাপন্ন বাড়ি, কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি এগুলো একটু ক্ষয়িষ্ণু, তাদের একটা হুম। অ্যাংজাইটি যে এই বুঝি আমার বাড়ির মহামূল্যবান কিছু একটা জিনিস খোয়া গেল। এই যে হুম। কনসেপ্টটা বিভিন্ন গল্পে আসছে, গোয়েন্দা গল্পে, এইগুলো ওই মানে ফিউডালিজমের একটা বলতে পারো রেমনেন্ট। হুম। সেটার মানে সেটা আস্তে আস্তে সেটাও শেষ হয়ে যাচ্ছে আর কি, আস্তে আস্তে নতুন একটা যুগ শুরু হচ্ছে, তাতে কেন্দ্র করে যে অ্যাংজাইটি এগুলো তো এসছে। এবং আরেকটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এই যে উইলকি কলিন্সেরই
উইলকি কলিন্স এটা প্রথম তৈরি করেছিলেন কিনা আমি জানি না। এই যে যাকে মনে হচ্ছে এখন সে দোষী, পরে দেখা যাবে সে দোষী নয়, এই যে হুম। ট্রোপটা, এটাও তো প্রত্যেকটা গোয়েন্দা গল্পতেই থাকে, অনেকগুলো গোয়েন্দা গল্পতেই থাকে। তো এইটাও কিন্তু সেই সময়কারই ফসল, মানে ওই 1860-70 ওরম সময়। তার মানে প্যাটার্ন ম্যাচ করে একটা কিছু মিলিয়ে দেওয়া যায়। এই পদ্ধতির প্রভাব যেমন গোয়েন্দা গল্পে পড়ছে, এই পদ্ধতিটা যে সব ক্ষেত্রে মানে ফুল প্রুফ নয়, হুম। সেই চিন্তাটাও কিন্তু গোয়েন্দা গল্পের মধ্যেই রিফ্লেক্টেড হচ্ছে। ফলে আমার মনে হয় এটা খুব চমৎকার একটা কন্ট্রাডিকশন। এবং কন্ট্রাডিকশনের সাথে আরেকটা কথা না বললেই নয়। আহ, খুব বেশি বলবো না, অল্প করেই বলি। সেটা হচ্ছে যে এই যে ফেলুদা বা ব্যোমকেশ বা সেই সময়ের গোয়েন্দাদের যে মানে কার পক্ষ নিচ্ছে, কিভাবে দাঁড়াচ্ছে, সেটার মধ্যেও তো একটা ডিরেক্ট মরালিটির ছাপ রয়েই গেছে, মানে সেটা তো হুম। অস্বীকার করার খুব একটা কোনো জায়গা নেই। তো মানে বেশিরভাগ ক্লায়েন্টই, বেশিরভাগ ক্ষেত্রেই আর কি ওই যে একটা রেমন্যান্টস অফ দ্য ফিউডাল ক্লাস, তো বা কিছু ক্ষেত্রে হয়তো নিউ বুর্জোয়াজি, সেই ব্যাপারটা রয়েছে। তবে এখানে একটা মরালিস্টিক সেন্স, মানে কিভাবে কেন আমি এর পক্ষ নিচ্ছি বা কখনো কাউকে কেন ছেড়ে দিচ্ছি, এই ব্যাপারটা তো ফেলুদা বা ব্যোমকেশের গল্পে বহুবার এসেছে, বিশেষ করে ব্যোমকেশের গল্পে আরো বেশি। তো যাই হোক, আজকের এপিসোডটা মোটামুটি এখানেই শেষ করতে হবে, অনেকক্ষণ টানা হয়ে গেছে। হ্যাঁ, কি নিয়ে কথা বললাম এখন আমার নিজেরই পুরোটা মনে পড়ছে না, সব গুলিয়ে গেছে। আমারও ভালো করে মনে পড়ছে না। যাই হোক, কথাটা হচ্ছে যে আরো কয়েকটা প্রসঙ্গ এখানে মানে ফিট করা গেল না, যেমন ওয়ার্কিং ক্লাস ডিটেকটিভ কি সম্ভব? মানে ডিটেকটিভ যদি চাকরি করে কোথাও বা কোনোভাবে রোজগার করে, অবভিয়াসলি সে হয়তো ওয়ার্কিং ক্লাসেরই পার্ট, কিন্তু সেই আইডেন্টিটিটাকে সে খুব মানে আহ, বড় করে দেখাচ্ছে, এরকম ডিটেকটিভ কি সম্ভব বা আছে বিশ্ব সাহিত্যে? আবার ধরো ইউরোপীয় গোয়েন্দা সাহিত্যে বেশ কিছু পুরুষতান্ত্রিক ট্রোপস রয়েছে, সেগুলোই বা ঠিক কী কী, কোন পরিস্থিতিতে সেগুলোর উদ্ভব? বা ধরো নারী গোয়েন্দারাই বা প্রথম গল্পে কখন থেকে আসতে শুরু করলেন? এই প্রসঙ্গগুলো নিয়ে পরে হয়তো আমরা কোনো একটা অন্য এপিসোডে ডিসকাস করব। ও তাতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাস করতে হবে, যে গোয়েন্দা গল্প বলতে কি সবসময় এরকম গোয়েন্দাই হবে, যিনি সকালবেলা ব্যায়াম করবেন, তারপরেই 6টা সিগারেট খেয়ে তার সাকরেতকে প্যাসিভ স্মোকিং করতে বাধ্য করবেন? এরকমই কি গোয়েন্দা হতে হবে? না, আমার একটা অনেকদিন ধরেই প্রশ্ন করার ইচ্ছে রয়েছে, মানে অনেকদিন ধরেই আমি এটা ভাবছি। আচ্ছা, আমি হুম। একটা কথা বলো, মানে ফেলুদার ঘরে অ্যাকোয়ারিয়াম, মানে বসার ঘরে অ্যাকোয়ারিয়ামটা আছে বলে কি তোপসের নাম তোপসে? এই বিষয়ে আমার খুব একটা পড়াশোনা নেই। হ্যাঁ, তো পরে কখনো এটা নিয়েও হয়তো আলোচনা করা যাবে। এই বিষয়ে আপনাদের দেখা কি যাক। মনে হয়? মানে যদি কিছু মনে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একবার প্রেস করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভালো লাগে লিখবেন, খুব ভালো, দারুণ ব্যাপার, আনন্দ পাবো। যদি ভালো না লাগে বা খুব খারাপ লাগে বা গালাগাল দিতে ইচ্ছে করে, লিখে দেবেন। এনগেজমেন্টটা বাড়বে, সেটা খুব জরুরি। এটা কিন্তু অতি অবশ্যই করবেন, হ্যাঁ? ঠিক আছে। হুম। চলো শেষ আরে করা কাটো যাক। কাটো, কলটা এন্ড করো এবার। উফ, হ্যাঁ, কতক্ষণ হয়েছে। ধরে মুখে ব্যথা হয়ে গেছে।